সুপ্রভাত বন্ধুরা, আজ 29শে আগস্ট শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই আন্তর্জাতিক খবর। প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 21 জন, যার মধ্যে 5 জন সাংবাদিক এবং উদ্ধারকর্মী রয়েছেন। সোমবার পরপর দুইবার হামলা চালায় দখলদার ইসরায়েল সেনারা। এই ঘটনা স্থানীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে তীব্র উদ্বেগ এবং নিন্দা সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার গাজার নাসের হাসপাতালে। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর 6 কর্মকর্তা নিহত হয়েছেন। দামেস্কের বাইরে নতুন করে ইসরায়েল সেনা অভিযানের বিষয়ে সিরিয়ার পক্ষ থেকে নিন্দা জানানোর একদিন পরই এই হামলা ও হতাহতের ঘটনা ঘটল। বুধবার দামেস্কের উপকণ্ঠে অল কিশোহা শহরের ঠিক পাশে সেনাবাহিনীর অবস্থানে ড্রোন আঘাত এনেছে। গত ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর থেকেই সিরিয়া জুড়ে বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছেন প্রায় 8 লাখের বেশি বাংলাদেশি। এই সংখ্যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির 37%, যা সর্বোচ্চ। সোমবার দেশটির পার্লামেন্টের সংসদ সদস্য হাসান করিমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানান। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাস পর্যন্ত অস্থায়ী ওয়ার্ক পারমিটে কাজ করছেন 8,03,332 জন বাংলাদেশি। তারা মূলত স্বল্পদক্ষ ক্ষেত্রে কর্মরত। মন্ত্রণালয় আরও জানায়, করোনার পর 2022 সালে আবার উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। সেই বছরই 49,353 জন বাংলাদেশি শ্রমিক দেশটিতে পাড়ি জমান। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমশ কমছে পর্যটক, $1 বিলিয়ন ক্ষতির আশঙ্কা। চলতি বছর আমেরিকা যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটকের আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্কিন বাণিজ্য বিভাগের আন্তর্জাতিক বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এই বছরে বিদেশি আগমন গড়ে 3.8% কমেছে, সংখ্যায় যা প্রায় 13 লক্ষেরও বেশি কম। ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদিকিকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া। সিডনি এবং মেলবোর্নে অন্তত 2টি ইহুদি বিদ্বেষী হামলার অভিযোগ এনে ইরানের রাষ্ট্রদূতকে 7 দিনের মধ্যে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দপ্তর থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণীর অঙ্গ ব্যবহার করে মানুষের অসুখ সারানোর স্বপ্ন দেখে আসছেন। গত কয়েক বছরে এই প্রচেষ্টা ফলপ্রসূ হতে শুরু করেছে। গবেষকরা প্রথমে বৈজ্ঞানিকভাবে শূকরের জিন রূপান্তর করেন। এরপর এর হৃৎপিণ্ড ও কিডনি মানুষের মধ্যে প্রতিস্থাপনে কাজ শুরু করেন। এসব পরীক্ষায় ভিন্ন ভিন্ন ধরনের ক্ষেত্রে মৃত্যুর হার খুব বেশি। এবার প্রথম চীনা বিজ্ঞানীরা একজন ব্রেনডেড মানুষের শরীরে একটি শূকরের ফুসফুস প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন। এটি চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী অগ্রগতি বলেই মনে করছেন বিশ্বের বিজ্ঞানীরা। এখন দেশের খবর। ট্রাম্পের 50% শুল্ক লাগু হওয়ায় একদিনের মাথায় ভারতের শেয়ার বাজার বড় ধাক্কা খেয়েছে। বস্ত্র, কৃষিজ পণ্য, চর্ম এবং গয়নার বিভিন্ন রপ্তানিকারক সংস্থা আগামী দিনে মুনাফা হ্রাসের আশঙ্কা করছে। উল্লেখযোগ্যভাবে দেশের প্রায় 1/4 বস্ত্র রপ্তানি বিপন্নতার মুখোমুখি। সংকট মোকাবিলায় দেশের ক্ষুদ্র ও ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতে পারে বলে কেন্দ্রীয় সরকার ইঙ্গিত দিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন এটি ক্ষণস্থায়ী সমাধান হলেও দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়া উচিত। আত্মসমর্পণ নয়, বরং আমেরিকার ওপর নির্ভরশীলতা কমানোর ডাক দিলেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ধর্মান্ধকরণ, অনুপ্রবেশ এবং জন্মহার, এই 3 প্রসঙ্গ নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের একটাই নিদান, সকল হিন্দুকেই ন্যূনতম 3 সন্তানের পিতামাতা হতে হবে। হিন্দুরা মুসলমানদের ওপরে আক্রমণ করেছে বা সংঘের লোকেরা মুসলমানদের ওপরে আক্রমণ করেছে, এর কোনো প্রমাণ আছে কি? ধরে নিলাম 1-8টা জায়গায় এমনটা হয়েছে, তাহলে আমি প্রকাশ্য মঞ্চ থেকে নিন্দা করছি। বৃহস্পতিবার এমন দাবি করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আরএসএসের শতবর্ষ উপলক্ষে
উপলক্ষে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে 3 দিনের অধিবেশন শেষে এদিন বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন সংঘচালক। সরাসরি প্রশ্ন উত্তর নয়, এই অধিবেশনে আরএসএস বিজেপির নেতারা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে পরিচিতদের আমন্ত্রণ জানিয়েছিল আরএসএস। সেখানেই বিভিন্ন প্রশ্নের উত্তরে এমন নিদান দেন মোহন ভাগবত। দিল্লি বিশ্ববিদ্যালয়কে হিন্দুত্বের যন্তর মন্তর ঘরে পরিণত করতে চাইছে সংঘ পরিবার। তার বিরুদ্ধে বাম ঐক্য গড়ে তুলে নির্বাচনে একসঙ্গে লড়াই করার কথা ঘোষণা করল এসএফআই এবং আইসা। বামপন্থীদের পাশাপাশি বিভিন্ন পক্ষের মধ্যে রয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এবং আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতন্ত্র, যুক্তিবাদ এবং ধর্মনিরপেক্ষতা রক্ষা করা সহ ফি বৃদ্ধি বন্ধ করা এবং হোস্টেল পরিষেবা উন্নত করার লক্ষ্যে একজোট হয়ে লড়াই করার কথা ঘোষণা করল 2 বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি যুগান্তকারী রায়ে জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো কর্মীদের শোষণের জন্য আউটসোর্সিংকে একটি ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে না। আর্থিক চাপ বা শূন্য পদের অভাবের অজুহাতে দীর্ঘমেয়াদী অ্যাডহক কর্মীদের নিয়মিতকরণ বা সমান বেতন থেকে বঞ্চিত করা যাবে না। বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সম্প্রতি তাদের পর্যবেক্ষণে বলেন, যে সব কাজ মূলত স্থায়ী এবং নিয়মিত, সেখানে অনিরাপত্তাকে দীর্ঘস্থায়ী করার এবং ন্যায্য কাজের পদ্ধতি এড়িয়ে যাওয়ার জন্য আউটসোর্সিং একটি সুবিধাজনক ঢাল হতে পারে না। দিনে 8 ঘন্টা বা 9 ঘন্টা নয়, এবার অফিসে কাজের সময় বাড়িয়ে 10 ঘন্টা হতে পারে, এমনটাই পরিকল্পনা মহারাষ্ট্র সরকারের। দোকান, হোটেল, সিনেমা হল, বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সময় বেড়ে যেতে পারে। ইতিমধ্যে এই প্রস্তাবনা বিবেচনা করে দেখছে সরকার। বেসরকারি প্রতিষ্ঠানের কাজের সময় বাড়ানোর পরিকল্পনাও করেছে মহারাষ্ট্র সরকার। বর্তমানে 9 ঘন্টার সময় বাড়িয়ে 10 ঘন্টা করার পরিকল্পনা নিয়েছে মহারাষ্ট্রের রাজ্য সরকার। এখন রাজ্যের খবর। সুরেন্দ্রনাথ কলেজের সান্ধ্য বিভাগের অধ্যক্ষ জাফর আলী আখান নিজেই পড়লেন জয় বাংলা লেখা তৃণমূল ছাত্র পরিষদের পাঞ্জাবি। এই অধ্যক্ষই তৃণমূল ছাত্র পরিষদ লেখা পোশাক বিতরণ করেন নিজেই। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন কলেজের মধ্যেই সদস্যদের হলুদ উত্তরীয় টি-শার্ট, পাঞ্জাবি বিতরণ করা হয়। অধ্যক্ষের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে এসএফআই। বৃহস্পতিবার 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার রানী রাসমণি রোডে সমাবেশ ছিল। এদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক পরীক্ষা ছিল। তৃণমূল এবং রাজ্য সরকারের চাপের মুখেও পরীক্ষা পিছায়নি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বিঘ্নেই হয়েছে পরীক্ষা। যদিও পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য এই অধ্যক্ষ চিঠিও দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তকে। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়েও চিঠি দিয়েছিলেন তিনি। অযোগ্যদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে এসএসসিকে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ প্রশ্ন তোলে যে হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কেন অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেনি এসএসসি। এর পাশাপাশি আদালত জানিয়েছে, নতুন করে যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাতে তারা নজর রাখছেন। নিয়োগ প্রক্রিয়ায় যারা দাগী, অর্থাৎ যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছিলেন, তারা অংশ নিচ্ছেন। এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অনৈতিক চিহ্নিত নন সেই চাকরি প্রার্থীরা। তারা আবেদন জানান প্রক্রিয়া স্থগিত রাখার, কিন্তু এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে 7 থেকে 14 সেপ্টেম্বর সূচি মেনেই পরীক্ষা হবে। হলদিয়া ফার্টিলাইজার কর্পোরেশন সংলগ্ন বস্তি উচ্ছেদে বৃহস্পতিবার বাহিনী নিয়ে নেমেছিল হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। বস্তিবাসীদের নিয়ে উচ্ছেদ ঠেকালো পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে হলদিয়া ফার্টিলাইজার কর্পোরেশন সংলগ্ন এলাকার বস্তি উচ্ছেদের পরিকল্পনা চালাচ্ছে। বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা সিআইএসএফ নিয়ে আসে বস্তি উচ্ছেদের জন্য। সঙ্গে ছিল বুলডোজার। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি নেতৃত্বে বস্তিবাসীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে বন্দর কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয় এবং ফিরে যায়।
বাতিল করতে হবে ইউজিসির নতুন খসড়া। লার্নিং আউটকাম বেসড কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এলওএসিএফ আরও কমাবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার। পাঠ্যক্রমের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করার উপাদান রাখার চেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার এই দাবিতে কলকাতায় দীনেশ মজুমদার ভবন থেকে মিছিল করেছে এসএফআই। এদিন মিছিলে দাবি উঠেছে যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত সমস্ত পরীক্ষার আবেদন প্রক্রিয়া দ্রুত চালু করতে হবে। তার সঙ্গে রাজ্যের প্রতিটি কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শেষ করে পঠন পাঠন চালু করতে হবে। এদিনের মিছিলে অংশ নেন এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি, রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রণয় কার্জি সহ নেতৃবৃন্দ। শেষে খেলার খবর। ভারোত্তোলনে সোনা হাওড়ার 17 বছরের কিশোরের স্বপ্ন অলিম্পিক্সে নামার। ভারোত্তোলনে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে আরও একবার বাংলার নাম উজ্জ্বল হলো। হাওড়ার 17 বছরের অনিক মুদি জিতলেন সোনা। 2025 সালের 28 আগস্ট তারিখে সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগ ফাইনালে নীরজ চোপড়া তার প্রথম প্রচেষ্টায় 84.35 মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছেন এবং জার্মান প্রতিযোগী জুলিয়ান ওয়েবারকে পিছনে ফেলে তৃতীয় স্থানে রয়েছেন। 2022 সালে এই টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় হওয়ার পর নীরজ চোপড়া এবছরও শিরোপা জেতার জন্য লড়ছেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।